হ্যালো স্যার শোনা যাচ্ছে স্যার? আচ্ছা শোনা যায়? শোনা যায় স্যার। ক্লিয়ার? ক্লিয়ার। ইয়েস স্যার ক্লিয়ার। তাহলে আমরা এখানে আসছিলাম, তাই তো? হ্যাঁ, মান বসাই। আমরা কোরিলেশনের অঙ্কটা দেখবো, যদিও কোরিলেশনের অঙ্ক অনেক জটিল দেখে এবার পরীক্ষায় থাকবে না, এগুলো ফাইনাল পরীক্ষায় থাকবে। হ্যাঁ, জি স্যার। তো আমরা বুঝতে পারছি যে এন সামেশন এক্স ওয়াই কোনটা, সামেশন এক্স কোনটা, সামেশন ওয়াই কোনটা। আবার দেখো, অলওয়েজ মনে রাখবা যে সামেশন এক্স স্কোয়ার একটা জিনিস আর সামেশন এক্স হোল স্কোয়ার আরেক জিনিস, দুইটা এক করে ফেললে ঝামেলা হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইয়েস স্যার। তাহলে যদি আর এর মান কত এটা বের করার পরে আমরা একটা কমেন্ট করব, এটাই হচ্ছে কোরিলেশন। আমরা কি বলছি যে দুইটা ভেরিয়েবলের মধ্যে পজিটিভ বা নেগেটিভ কি ধরনের রিলেশন আছে, তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান, সেটা কোরিলেশনের মাধ্যমে বের করা যায়। নরমালি আমরা আর এর মান +1 থেকে -1 পর্যন্ত হয়। তো আমরা পরীক্ষায় আর এর মান বের করা শিখবো, এই মিড টার্ম পরীক্ষায় না, ফাইনালে। এটা আজকে অঙ্কটা বুঝাই দেওয়া হলো। অঙ্ক কি বোঝা গেছে সবার? উপস্থিত সবাই একে একে বলো। হ্যাঁ, বুঝা গেছে স্যার। ইয়েস স্যার বুঝা গেছে স্যার। আব্দুল হাদি। জি স্যার বোঝা গেছে। আচ্ছা, কেউ যদি না বুঝো একটু ঠান্ডা মাথায় তুমি সূত্রটা আগে মুখস্থ করবা, এরপরে দেখবা এই যে টেবিলটা বুঝে যাবা। আর আমরা মিড টার্মের পরে এই অঙ্কটা আবার একটু আলোচনা করবো, অসুবিধা নেই। এখন এভাবে পরীক্ষার ডিজিট চেঞ্জ থাকলে অঙ্ক করতে হবে। এখন আর একটা পার্ট আছে, রিগ্রেশন। আমরা এই পরীক্ষায় মিড টার্মে কোরিলেশন রিগ্রেশন কাকে বলে, হ্যাঁ, তাদের মধ্যে পার্থক্য কি, সেটা এই যে তথ্যগুলো থাকবে। এই কোরিলেশন আর রিগ্রেশন অঙ্ক এবার থাকবে না, এই শুধু থিওরি পার্টটা থাকবে এখান থেকে। দেখো, পরীক্ষার সময় কি আপনি যা যা অঙ্ক করাইতেছেন ভাই এই শীটের মধ্যে আসবে না বাইরে থেকে আসবে? শীটের মধ্যে থেকে তো ওই যে পরীক্ষায় প্রশ্ন নিয়ে পরে আমরা একটু পরে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিগ্রেশনটা এন্ড রিগ্রেশন অ্যানালাইসিসটা কি বলে দেখো, এই ছবিটা দেখো যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনফ্লুয়েন্স চেঞ্জ ইন দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা কি বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কতটুকু ইনফ্লুয়েন্স করে পরিবর্তন আনলো, সেটা মেজারমেন্টটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ক্লিয়ার? হাউ মাচ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনফ্লুয়েন্স দ্য চেঞ্জেস ইন দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যদি আমরা বলি যে আমি জমিতে যে ধানটুকু পাবো, এটা কিসের কিসের উপর নির্ভর করে, তার মানে কি আমার ধানটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি, এই ইরিগেশন, ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ওয়েদার, যেগুলা কাকে প্রভাবিত করবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। মানে আমার ইল্ড, যেটা আমি আবাদ করে যে ধান পাবো, সে ধানটা জমিতে চাষাবাদ করে যে আমি আমার শস্যটা পাবো, সেটা কিসের কিসের দ্বারা প্রভাবিত হয়, সেই প্রভাবক গুলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন আমাদের ধান যদি ইল্ড হয়, তাহলে অবশ্যই সেখানে ইরিগেশনের একটা প্রভাব আছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইরিগেশন, কারণ ইরিগেশন কম বেশি যদি ঠিক মতো না হয় তাহলে তুমি ধান ভালো মতো পাবা না। তার মানে কি ইরিগেশনটা তোমার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা ইল্ড, সেটাকে প্রভাবিত করে না করে না? করে। অবশ্যই করে। অনুরূপ ভাবে পোকামাকড় তো ধরেই, সেই পোকামাকড় ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইড তুমি সময় মতো দিচ্ছ কিনা, এবং সেটা তোমার এই যে ধান মারাই করার পরে যে তুমি পাবা, সেটাকে প্রভাবিত করে। আবার দেখা যায় যে সিড কোয়ালিটিও একটা বিষয় থাকে, যে ভালো সিড না হলে তুমি ভালো ধান না। আবার আরো অনেকগুলো বিষয় থাকে। তো ওই বিষয়গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনফ্লুয়েন্স চেঞ্জ ইন দা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল।
এইটাই আমরা কিভাবে অ্যানালাইসিস করে বের করব, সেটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ক্লিয়ার? ক্লিয়ার। Yes, sir. তো কেউ যদি ডেফিনেশন মুখস্থ না করে এই চিত্রটা এঁকে দেয়, তাইলে আমি বুঝবো যে ওই আল্লাহর বান্দা বুঝছে। হুবহু ডেফিনেশন সব জায়গায় লিখতে হবে এমনটা না। দি রিগ্রেশন অ্যানালাইসিস ইজ দ্য টেকনিক অফ অ্যানালাইজিং অর স্টাডিং দ্য ডিপেন্ডেন্স অফ ওয়ান ভেরিয়েবল। এই যে ভেরিয়েবল, সেটাকে কি বলা হয়? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। or one or more variable called explanatory variable or independent variable with a view to estimating or predicting the population mean average value in the form or in terms of known as fixed value of the latter. স্যার অনেক কঠিন। চিত্র যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চিত্র, স্যার এই চিত্র কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এইটাই। এক ছাত্র ফোন দিছে মনে হয়। বেলাল, আমি ক্লাস নিচ্ছি। হ্যালো, এখন তাহলে বোঝা যাচ্ছে কি কথাটা বলছি, যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস ইনফ্লুয়েন্স চেঞ্জ ইন দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই বিষয়টা, টোটাল বিষয়টাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা শুধু ডেফিনেশন মুখস্থ না করে বিষয়টা কি এটা বুঝতে হবে। এই যে দেখো, একজন কি বলছে, an agronomist may be interested to study the dependence on paddy, মানে কি? এই যে তোমার ধানের উপর অন দা টেম্পারেচার, রেইনফল, অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার, সয়েল ফার্টিলিটি, এগুলা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা কাকে প্রভাবিত করে? এই যে তোমার ধানকে, পেডিকে। ঠিক আছে? তো রিগ্রেশন অ্যানালাইসিসের ইম্পর্টেন্সটা কি? যে রিগ্রেশন ইকুয়েশনস প্রোভাইডস কনসাইজ এন্ড মিনিংফুল সামারি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা মিনিংফুল সামারি এবং একটা ইকুয়েশন প্রকাশ করে। দি রিলেশনশিপ ক্যান বি ইউজড ফর প্রেডিক্টিভ পারপাস, এবং এই রিলেশনশিপটা দ্বারা ভবিষ্যতের ফলাফল মেজার করা হয়, ফোরকাস্টিং করা হয়। In the form of the relationship between x and y is known as the parameter interest can be estimated from the relevant data. স্যার এগুলো কি কর না কর, এগুলো কই শুনি, কিছু তো বুঝতেছি না। সব বুঝবা, এই নিচের দিকে আসতো। লিনিয়ার রিগ্রেশন, রিগ্রেশন ভেরিয়েবল বিটুইন টু ভেরিয়েবলস ইজ কল্ড লিনিয়ার রিগ্রেশন। দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি রিগ্রেশন হয়, সেটা হচ্ছে কি? লিনিয়ার বা সরলরৈখিক রিগ্রেশন। আর যদি দুইটার বেশি হয়, তাহলে কি? স্যার এটা মাল্টিপল রিগ্রেশন। মানে কি? একের অধিক থাকে। যদি আমরা মেজার করতে চাই যে ইরিগেশন এবং ইল্ড, রাইসের ইল্ড বা পেডি পাওয়ার যে সম্ভাবনা, সেটা এই দুইটার মধ্যে আমরা যদি মেজারমেন্ট করি, তাহলে সেটা হচ্ছে লিনিয়ার। আর যদি আমরা বলি যে ধান যে আমরা পাবো বা ইল্ড যেটা পাবো, এটা কি কি সাপেক্ষে প্রভাবিত হয়, যেমন ইরিগেশন, পেস্টিসাইড, সয়েল ফার্টিলিটি, এরকম তখন 3-4টা ভেরিয়েবল থাকবে, মানে একের অধিক যখনই হবে, তখন সেই রিগ্রেশনকে বলা হবে কি? মাল্টিপল রিগ্রেশন। বোঝা গেছে কথা? স্যার এখানে যে একটা সূত্র দেখেন, y equal to a plus bx plus e, where the intercept, b is the regression coefficient or shape, আর e হচ্ছে random error, আর x টা কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি? এক্সট্রা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে না? স্যার আরেকবার যদি বলতেন স্যার। এই যে y equal a plus bx plus e, এখানে এক্সট্রা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক কি না? হ্যাঁ, ইয়েস স্যার। ঠিক আছে? ইয়েস স্যার। কে বললো ইয়েস স্যার? বিটুইন দ্য কে এই ইয়েস স্যার কে বললো? আব্দুল হাদি? ইয়েস স্যার। তুমি সবকিছুতে ইয়েস স্যার বলো কেন? না স্যার, আমি তখন বুঝতে পারিনি স্যার, এজন্য। তুমি এখনো তো না বুঝো নাই, কারণ আমি পুরাটাই ভুল বলছি। তোমরা কেউ ঘুমাচ্ছ? বিকেল বেলা ঘুমাচ্ছ নাকি কেউ? না স্যার। আচ্ছা স্যার, বোঝার চেষ্টা করতেছি স্যার। তুমি অবশ্যই বুঝবা, লিখন। এজন্য স্যার কোশ্চেন করছি আবার। জি স্যার। দেখো, y equal a plus bx plus e, y টা হচ্ছে ডিপেন্ডেন্ট। আমরা y টা যদি ইল্ড হয়,
তাহলে এক্সটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। এক্সটা কি হইতে পারে, যে ইরিগেশন। এক্সটা কি হইতে পারে, ইনসেকটিসাইড বা পেস্টিসাইডস। ফার্টিলাইজার। আর এ এ এটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে একটা ধান যদি তুমি জমিতে লাগাও, কিছু তো একটা চারা হবে, তাই না? ধান ধরুক আর না ধরুক, হবে তো, নাকি না কিছু হবে না? হ্যাঁ কিছু হবে তো স্যার, কিছু হবে। অবশ্যই। তুমি ধানের চারা লাগালে কিছু না কিছু হবে, যে কিছু না কিছুটা হচ্ছে এ কনস্ট্যান্ট, মানে এটা হবেই। আর এক্সটা হচ্ছে যে ইরিগেশন ঠিক মতো দিলে, অথবা ইনসেক্টিসাইড ঠিক মতো দিলে, অথবা পেস্টিসাইড ঠিক মতো দিলে কতটুকু তোমার ইল্ড, মানে ওয়াই, কতটুকু তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা তুমি ঠিকঠাক মতো পাবা। এই জন্য ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ক্লিয়ার? একটা হচ্ছে স্বাধীন, মানে ওয়াইটা কার উপর নির্ভরশীল, এক্স এর উপরে নির্ভরশীল। মানে এক্স কি, যে ওই জমিতে তোমার সয়েলের মাটির গুণাগুণ কিরকম, সার, তারপরে তোমার ইনসেক্টিসাইড পেস্টিসাইড কিরকম দিচ্ছ, তার উপরে তোমার কি নির্ভর করে, ফসল। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এতটুকু বুঝলাম স্যার। বিটা তাহলে কি হবে স্যার? বিটা মাঝখান দিয়া বিটা হচ্ছে তার সহগ। বিটা হচ্ছে, সহগ বলতে আমি সহগ বলতে অঙ্ক, ইরিগেশন করছি, ওইটা ডিপেন্ড করবে বি এর উপরে। আমরা ওই যে জ্যামিতিতে তোমরা সহগের অঙ্ক করো নাই? হ্যাঁ জি স্যার, সব যে এই সহগটা কি, এটা এটা বিটাটা হচ্ছে একটা ঢাল, শেপ, রিগ্রেশন কোএফিসিয়েন্ট। এটা অঙ্ক না আমি করলে কতটুকু বোঝা যায় না, irrigation বুঝছো? করছি আমি কতটুকু Initially, irrigation করছি ওইটাই হবে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট এটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন শোনো, শুরুতে এই বিষয়গুলো সবসময় বুঝবা না, এটা বারবার পড়ার বিষয়, এবং যখন অঙ্কতে যাব, আরো ডিটেলস এক্সপ্লানেশনে যাব, তারপরে এটা বুঝতে পারবা। স্ট্যাটিস্টিক্স সহজ, বাট যদি না বুঝো এর মধ্যে কঠিন কিছু নাই। আর এটা Right. হচ্ছে কি র্যান্ডম এরর, মানে যে কোনো ধরনের যে ভুলভ্রান্তি গুলা হয় সেগুলা। তো মূল ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল a প্লাস bx। ক্লিয়ার? এটা হচ্ছে কনস্ট্যান্ট, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর b টা হচ্ছে x এর সহগ। এইটুকু শুধু জানো, বাকিটা পরে বুঝাবো। ওকে? ওকে ওকে স্যার। ওকে, এখন এই যে অঙ্ক আছে, অঙ্ক এখন না, অঙ্ক হচ্ছে পরীক্ষার পরে। এখন বুঝাইলে মাথার চুল একটা ঠিক থাকবে না, গরমে আরো গরম লাগা শুরু করবে। দেখো এখানে পার্থক্য আছে 8টা, মিনিমাম 4-5টা পার্থক্য পড়বা পরীক্ষার জন্য। কোরিলেশন ইন্ডিকেটস হোয়ার দেয়ার ইজ এনি রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবল। আর রিগ্রেশনটা কি, প্রবাবল মুভমেন্ট ইন টার্মস অফ আদার, একটা সাপেক্ষে আরেকটার কি মুভমেন্টটা মেজার করা, মানে ইরিগেশন কতটুকু দিলে ইল্ড কতটুকু হবে, একটা সাপেক্ষে আরেকটা কতটুকু পরিবর্তন হবে, কতটুকু চেঞ্জ হবে, কতটুকু ফলাফল আসবে, সেটা। ক্লিয়ার? ক্লিয়ার। আর কোরিলেশন হচ্ছে দুইটার মধ্যে কতটুকু রিলেশন, সম্পর্ক বজায়, প্রাইস বাড়লে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে সাপ্লাই কমে। কোরিলেশনের ক্ষেত্রে আর এক্স ওয়াই যদি দুইটা ভেরিয়েবল হয় ইকুয়াল টু আর ওয়াই এক্স, এটা লেখা যায়। বাট রিগ্রেশনের ক্ষেত্রে ওই যে বিটা মানে সহগ যেটা, ওয়াই এক্স ইকুয়াল টু এক্স ওয়াই, এটা লেখা যায় না। যে স্যার কেন, এটার ব্যাখ্যাটা দেন। এটার ব্যাখ্যা মিড টার্মের পরে অঙ্ক করার সময় দিব। আচ্ছা, Okay, কোরিলেশনের লিমিট কোথার কতটুকু, -1 টু +1 আমরা দেখছি না, ওই যে পজিটিভ নেগেটিভ কোরিলেশন, তো এই জন্য এদের লিমিটটা হচ্ছে -1 টু +1, -1 টু +1, আর এটা কি -ইনফিনিটি টু +ইনফিনিটি, মানে শেষ নাই। Plus infinity. কোরিলেশন ইন্ডিকেটস অনলি লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন একটু স্যার আমার এখানে তো শো করতেছে না। অপেক্ষা অপেক্ষা। শো করবে, ওয়েট করেন আপু।
হ্যালো, ইয়েস স্যার শোনা যাচ্ছে। তাহলে এখন দেখা যায়? দেখা যাচ্ছে। হ্যাঁ? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ মেজার করে কোরিলেশন, আর রিগ্রেশন কি করে একের অধিক ভেরিয়েবলের মধ্যে, ওই যে 3-4টা ভেরিয়েবল, হ্যাঁ, এনি টাইপ রিলেশনশিপ। সো কোরিলেশন মেজার্স দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন দ্য ভেরিয়েবলস, আর এটা কি করে যে measures the form of the relationship between one dependent and independent variable. কোরিলেশনের ক্ষেত্রে কোনো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই, দুটোর মধ্যে সম্পর্ক মেজার করে শুধু। আর রিগ্রেশনে কি হয়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রভাবিত করে সেটা মেজার করা হয়। ক্লিয়ার? কোরিলেশন ইজ নট ইউজফুল ফর ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট এটা থেকে করা যায় না, আর রিগ্রেশনে যায়। তো এই হচ্ছে যে 6-7টা পার্থক্য। তোমরা এখান থেকে মিনিমাম কয়েকটা পার্থক্য, মিনিমাম 5-6টা পার্থক্য মুখস্থ করবা। ঠিক আছে? যে স্যার অনলাইন এক্সাম এতদিন মুখস্থ করেছি না, আর করবো না, এখন তো পিডিএফ খুলবো আর লিখবো নাকি? আমি স্যার আগে ভাই সবার না আগে ভাই বের না, করব স্যার। পরীক্ষায় কিন্তু অঙ্ক স্যার কিছু পারি না। এখন এই চ্যাপ্টার এখানে কিন্তু আমি যখন দেখো আমাদের 3rd এবং 4th ক্লাস বলছি, সুতরাং এই যে 3rd ক্লাসটাতে তোমরা শুধু এই এই আজকের লেকচার থেকে পড়বা কোরিলেশন কাকে বলে, রিগ্রেশন কাকে বলে, কোরিলেশনের টাইপস আর এই পার্থক্য। ঠিক আছে? কোন সূত্র ফর্মুলা এটা পরীক্ষা দেওয়ার পরে ইয়া করো, আর এই পার্টটা একটু জানিয়ে রাখো, এই চারটা, জাস্ট এই কটা জিনিস। ক্লিয়ার? এই 2টা থেকে 3টা জিনিস। আমরা এই আর এর অঙ্কটা এটা পরের ক্লাসে আমরা আলোচনা করব মিড টার্মের পরে। আবার এই ইম্পর্টেন্স অফ রিগ্রেশন এটাও একটু পড়ো, এই 4টা জিনিস, ইম্পর্টেন্স অফ রিগ্রেশন আর পার্থক্য, এটা শুধু পড়বা। বাট এই যে অঙ্কগুলা স্যার এসব কি, এসব পরে আমরা আলোচনা করব। কোরিলেশন রিগ্রেশনের পার্থক্য করতে হবে। তাহলে এই পিডিএফ লেকচার থেকে কি পড়তে হবে এটা তো ক্লিয়ার, তাই তো? ইয়েস স্যার। ওকে, আরেকবার একটু বলেন স্যার, লেখা রাখি। এই রেকর্ডিংটা হয়তো বুঝতে পারবা, আর লেখার কি দরকার। সেটা হচ্ছে যে কোরিলেশন রিগ্রেশন কাকে বলে, কোরিলেশন রিগ্রেশনের পার্থক্য, ইম্পর্টেন্স অফ কোরিলেশন, আর কোরিলেশনের ওই যে কয়েকটা ভ্যালুর যে বর্ণনা আছে সেটা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আর আগের ক্লাসগুলোতে যা পড়াইছি সব সব স্যার হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হঠাৎ বের হয়ে গেছিলাম কি, শোনা যায়? হ্যাঁ শোনা যায়। জি স্যার। তাহলে কি তোমরা বুঝছো আগের ক্লাসগুলোর থেকে? আগের ক্লাসগুলোর থেকে এখন দেখো আমরা আগের ক্লাসগুলোর থেকে কি কি পড়ছিলাম। আমার তো মনে নাই, তোমাদের মনে আছে? মনে আছে বাট স্যার ইয়েটা ফাইলটা তো পিডিএফ ফাইলটা তো ল্যাপটপে। আগের ক্লাসগুলো থেকে গড় মধ্যে প্রচুর বের করছিলাম আমরা। জি স্যার, ভ্যারিয়েবল বলতে একটা ম্যাথ করছিলাম। দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যালো, দেখা যাচ্ছে স্যার। স্যার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে?
এই ক্রাইটেরিয়া অফ অ্যান আইডিয়াল এভারেজ। এরপরে এই যে অঙ্ক, এই অঙ্কগুলা ডিরেক্ট মেথড এবং শর্টকাট মেথড। যারা ক্লাস করো নাই তারা আগের ক্লাসের রেকর্ডিং শুনবা, শুনলেই ক্লিয়ার হয়ে যাবে, রেকর্ডিং আপলোড করা আছে। অঙ্ক ডিজিট চেঞ্জ থাকবে, হ্যাঁ সেগুলো করতে হবে। আবার এই যে মুডের যে অঙ্ক সেটারও ডিজিট চেঞ্জ থাকবে, করতে হবে। আর এইখানে এই শেষের দিকে যে দেখবা যে একটা পার্থক্য আমরা আলোচনা করি নাই, এই অ্যারিথমেটিক কম্পারিজন অফ দা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তিনটা, অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মুড। এখানে 8টা 9টার মতো 8টার পার্থক্য আছে, 5-6টা পার্থক্য লিখতে হবে। তাহলে অ্যারিথমেটিক মিন কিসের জন্য ব্যবহার করা যায়? ইন্টারভেল এবং রেশিও স্কেলের জন্য, মিডিয়ান অর্ডিনাল ডাটার জন্য, আর মুড হচ্ছে নমিনাল ডাটার জন্য। এইভাবে আমরা ওই দিন মনে হয় একটু আলোচনা করছিলাম যে এদের পার্থক্য গুলো পড়তে হবে। পার্থক্য আসলে বোঝার তেমন বিষয় নাই, মুখস্থের বিষয়। তো এই অ্যারিথমেটিক মিন প্রশ্ন যদি থাকে যে রাইট ডাউন দ্য কম্পারিজন অফ দ্য মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তাহলে এই অ্যারিথমেটিক মিন, মিডিয়ান এবং মুড এই তিনটের মধ্যে পার্থক্য লিখতে হবে। শেষ। এই এক্সাম থেকে এইটুকুই। এটা অঙ্ক দুইটা কাকে বলে? শর্ট ডাইরেক্ট মেথড। ক্রাইটেরিয়ান আইডিয়াল এভারেজ। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে স্যার, বোঝা গেছে Okay. স্যার। আর দেখো, ও সরি, বলে অন্য একটা আসছে চলে। এটা আমাদের মনে হয় প্রথম ক্লাস ছিল, তাই না? হ্যাঁ এই যে ভেরিয়েবল অন্যান্য গুলা স্ট্যাটিস্টিক্স এর। হ্যাঁ, এটা প্রথম ক্লাস ছিল। এই ক্লাসটাতে মূলত যা পড়াইছি সবই পরীক্ষায় থাকবে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, পপুলেশন, স্যাম্পল, পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে পার্থক্য, এরপরে টাইপস অফ ভেরিয়েবল, এই যে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, ডিসক্রিট কন্টিনিউয়াস ভেরিয়েবলের মধ্যে পার্থক্য, মেজারমেন্টের স্কেল, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভেল স্কেল, রেশিও স্কেল, এই যে তাদের মধ্যে এই সবটা, এই কম্পারেটিভ স্কেল, এই সবটা এবং এটা দিলেও হবে। হ্যাঁ, অথবা যদি কেউ কিউবি আকারে লিখতে চায় সেটাও হবে। আচ্ছা, এরপরে আসো টাইপস অফ ডাটা, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, প্রাইমারি ডাটা এবং সেকেন্ডারি ডাটার মধ্যে পার্থক্য, ক্লাসিফিকেশন কাকে বলে, তাদের টাইপস, জিওগ্রাফিক্যাল, ক্রোনোলজিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এই পর্যন্ত আমরা পড়ছিলাম না? রাইট স্যার। তো এইগুলা বাদ দেওয়া যাবে না, সবই থাকবে। এখন আসি প্রশ্নপত্রে। প্রশ্ন আমরা পরীক্ষার যে শিডিউল সময় দেখবা যে ক্লাস টাইম এক সময় থাকলেও পরীক্ষার টাইম আলাদা আছে। হ্যাঁ, তো যে সময় পরীক্ষা হবে ঠিক পরীক্ষার 5 মিনিট আগেই তোমরা ওই ফেসবুক, এই যে আমাদের IMS 201 এর গ্রুপ, সেখানে আছে। এখনকার কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। তো সেখানে তোমরা থাকবা। আমরা ওই আমাদের যে গ্রুপ আছে, ঠিক আছে, জি স্যার। সেই গ্রুপে আমরা PDF আকারে প্রশ্ন দিয়ে দিব। প্রশ্নটা ডাউনলোড করে ওখানে অবশ্যই নির্দেশাবলী তো যদিও দেওয়া আছে, আবার আমি আলোচনা করব যে ওটা ডাউনলোড করার পর ওখানে তোমাকে লিখতে হবে যে আই গট ইট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজ, আদারওয়াইজ তোমার অ্যাটেন্ডেন্স মিসিং হয়ে যাবে। তোমার অ্যাটেন্ডেন্স মিসিং হয়ে গেলে তুমি কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে পরীক্ষায়। তো ওকে স্যার। ওখানে কি লিখতে হবে? আই গট ইট ডাউনলোড করার পরে কমেন্টে লিখতে হবে। ইয়েস স্যার। এরপরে খাতার উপরে প্রথম পেজে কি কি লিখতে হবে সেটা এই যে ইনস্ট্রাকশনে দেওয়া আছে, নাম, আইডি, একাডেমিক ইয়ার, সেশন, একাডেমিক ইয়ার 2020, সেমিস্টার সামার 2020, ঠিক আছে?
কোর্স টাইটেল। আমরা খাতায় যেগুলো লিখতাম আর কি ওগুলাই লিখবো তো স্যার নাকি? হ্যাঁ আর একাডেমিক ওইগুলো ইয়ার এখানে 2020 কেন স্যার? এটা লিখবা, আমি যেটা বলছি সেটা লিখবা। এরপরে অন্তত নাম আইডিটা ভুল লেখা যাবে না। তো সেমিস্টার সামার 2020, আইডি, কোর্স টিচারের নাম, সবকিছু, কোর্স কোড, কোর্স টাইটেল সবই এগুলা প্রশ্নপত্রে দেওয়া আছে। প্রশ্নপত্র ডাউনলোড করার পরে যেটা কাজ করতে হবে যে খাতা A4 সাইজের যে খাতা সেখানে মার্জিন দিতে হবে, মার্জিন না দিলে হবে না, মার্জিন দিতে হবে এবং এক কোণায় পেজ নাম্বার লিখতে হবে 1 2 3 4 এরকম করে যয়টা পেজ তোমার অ্যানসার হয় মিনিমাম 8-10টা পেজ মানে মার্জিন টেনে 1 2 3 4 এভাবে লিখে পরীক্ষার খাতায় নিয়ে বইসো। তো এগুলো প্রথম পেজে লেখার পরে দ্বিতীয় পেজ থেকে লেখা শুরু করবা, অথবা প্রথম পেজে এগুলো উপরে লিখে একটা টান দিয়ে নিচে থেকে আবার লেখা শুরু করবা উত্তর, অ্যানসার টু দ্য কোশ্চেন নং 1 2 এভাবে। ইনস্ট্রাকশন, প্রশ্নপত্রের যে ইনস্ট্রাকশন সেটা ভালো মতো পড়বা যে ইনস্ট্রাকশনটা কি দেওয়া আছে। ওখানে বলা আছে যে কিভাবে, হ্যাঁ, কিভাবে প্রশ্নপত্রের মান বন্টন, কোন কোন জায়গায় ইমেল করতে হবে, প্রশ্নপত্র একটা লিখে দেওয়া আছে। 3টা জায়গায় ইমেল করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। 3টা জায়গায় ইমেল করতে হবে। একটা হচ্ছে যে কি MS অ্যাডাস্ট, মানে আমার কোর্স টিচারের যে ইমেল। এই রাসেল রহমান, তুমি বুঝতেছো? হ্যালো, এই আচ্ছা, ছেলেটা শোনা বোঝে যাচ্ছে। না, এ এ বোঝে না, এ সবসময় কম বোঝে, মানে আমি জানি না ও বুঝে ইচ্ছা করে বোঝে না না বুঝে জানি না, পরে যা বলবে স্যার কিছুই বুঝি নাই। ফেসবুকে এক আইডি, নাম এক, মানে বহুত কাহিনী কীর্তি এদের। যাই হোক, এখন দেখো সেটা হচ্ছে যে তারপরে খাতা PDF করে ক্যামেরা স্ক্যানার দিয়ে PDF করে 3টা জায়গায় ইমেল করতে হবে। ইনস্ট্রাকশন গ্রুপে দেওয়া আছে, এটা ভালো মতো পড়তে হবে। আর প্রশ্নে 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে পার্ট A, পার্ট B। পার্ট A তে 4টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেনের উত্তর দিতে হবে। আর পার্ট B সেখানে যে কয়টা প্রশ্ন থাকবে, যেমন 2টা প্রশ্ন যদি থাকে 2টা প্রশ্নেরই উত্তর দিতে হবে। পার্ট B তে কোনো বাদ নাই। তো পার্ট বিটা ম্যাথমেটিক্স থাকবে আর পার্ট A এটা হবে থিওরি। পার্ট B হচ্ছে সৃজনশীল পার্ট। সৃজনশীল পার্ট বলতে কি, যে ওই অঙ্ক যেগুলো করাইছি এটি ডিজিট চেঞ্জ করা থাকবে, হ্যাঁ, জি স্যার। হুবহু যে অঙ্ক সেটা থাকবে না। আর পার্ট এতে তো থিওরি থাকবে, 4টার মধ্যে 3টা দিবা, এখানে 2টার মধ্যে 2টাই। 5 6 30 মার্ক, 30 মার্কের পরীক্ষা। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। ইয়েস স্যার, বলো। ক্লিয়ার। স্যার এই খাতায় লেখার পরে স্যার 3টা আইডিতে দিব, তো আপনার আইডি কোনটাই দেব? আমার আইডি যে আমার ইমেল অ্যাড্রেস, ওখানে এই যে গ্রুপে, এই গ্রুপে বলা আছে দেখো, MS অ্যাডাস্ট AGBM 784 বিভাগের, আর এই অ্যাডাস্ট এক্সাম @gmail.com, যেটা এটা হচ্ছে কন্ট্রোলার অফিসে। 3টা জায়গায় মূলত প্রথমটা MS অ্যাডাস্টে পাঠাবা, এরপরে ওই যে সিসি মেইলে যা দেখবে যে সিসি অপশন আছে বা কার্বন কপি যেটা, তাহলে আলাদা আলাদা করে পাঠাইতে হবে না, সিসি তে বাকি 2টা ইমেল লিখে দিবা। এটা এখন থেকে একবার মানে তোমাদের বন্ধু বান্ধবদের ইমেলে একজনকে পাঠাবা আর বাকিগুলোকে সিসি দেওয়ার চেষ্টা এখন থেকে কইরো, বুঝছো? নাহলে কিন্তু পরবর্তীতে পাবা না, যে ওই সময় যে হঠাৎ ভুল হয়ে যায়। আরেকটা কোশ্চেন ছিল স্যার আমার। পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে এটা করতে হবে, আদারওয়াইজ খাতা অ্যাবসেন্ট বলে গণ্য হবে যদি না পাঠাও। আর ওই ওখানে কমেন্টে যদি আই গট ইট না লেখো। বলো স্যার, এটাই হলো যে আমরা 2 ঘন্টা এক্সাম দেওয়ার পরে পরবর্তী 1 ঘন্টা সময়ের ভিতরে যেভাবে হোক আমাদের এটা পাঠাইতে হবে 3টা ইমেলে। হ্যাঁ, আর আমাদের পরীক্ষা 2 ঘন্টা থাকবে, এটাই। হ্যাঁ হ্যাঁ 2 ঘন্টা। আর পরীক্ষার শিডিউল দেখবা যে স্যার ক্লাস টাইম তো 5টায়, পরীক্ষা তো আমি 5টায় দিতে আসছি, দেখি যে পরীক্ষা আগে শুরু হয়ে গেছে। শিডিউল টাইম দেখবা। জি স্যার। শিডিউল টাইম ওখানে ওই যে গ্রুপে দেওয়া আছে, এগ্রিভিশন ডিপার্টমেন্ট অ্যাডাস্ট, ওই গ্রুপে পরীক্ষার শিডিউল দেওয়া আছে। জি স্যার, ওটা ডাউনলোড করে নিয়েছি। কিভাবে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা গ্রুপে আমার নির্দেশনা দেওয়া আছে, ঠিক যেমন আমার অন্যান্য স্যার ম্যাডামদেরও কিন্তু ইমেল অ্যাড্রেস আলাদা আছে। তো রেশমি ম্যাডামের একটা, ওয়াইল স্যারের একটা, সোনিয়া ম্যাডামের একটা। তো এগুলো তাদের যদি কোর্স থাকে তাদের প্রথমে দিবা, সিসি দিবা ওই AGBM 784 আর অ্যাডাস্ট এক্সাম। মূলত
বিভাগের ইমেল আর কন্ট্রোলার অফিসের ইমেল সেম, শুধু টিচারদের ইমেলটা পরিবর্তন হবে। ইমেল 3 জায়গায় করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। গ্রুপে পোস্টগুলো ভালো মতো পড়বা, কোর্সের প্রত্যেকটা গ্রুপে ভালো মতো পড়বা। এখানে ক্লাস রেকর্ডিং, লেকচার শিট সবকিছু আপলোড দেওয়া হয়। এরপরে আর কোনো সাজেশন নাই, ঠিক আছে? Yes, sir. সুন্দর করে খাতায় লিখবা। যখন পার্ট এ শুরু করবা পার্ট এই শেষ করবা, যখন পার্ট বি শুরু করবা তখন পার্ট বি শুরু করবা। এখানে একটা লিখে ওখানে একটা লিখে যে 5টা মিলিয়ে দিচ্ছি ওইটা হবে না, আমরা কিন্তু বুঝি। তুমি এত চালাক হইও না, Okay, sir. ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে স্যার। Yes, তোমাদের sir. কার কি জানার আছে সেটা বলো। 8 মিনিট আছে স্যার, 8 মিনিট। আজকে কয় তারিখ? 26। হ্যাঁ বলো তো, কি বলতেছো? কে কি বলতেছো বলো। হ্যালো স্যার, বলো। যদি আমি এই কোর্স যেগুলো লিখবো অ্যান্সার গুলো যদি স্যার কোনো দোকান থেকে পিডিএফ করে পাঠায় দিই হবে না? মোবাইল দিয়ে ক্যামেরা স্ক্যানার দিয়ে করতে অনেক সময় লাগে কেন জানি আমার ফোন দিয়ে। তুমি পাঠাইলেই হইলো, এখন দোকান থেকে পাঠাও আর মহাশূন্য থেকে পাঠাও আর আসমান থেকে পাঠাও, এটি আমার দেখার বিষয় না। তুমি খাতা আমরা নিয়ে স্যার যা দোকানে গেলে ভাই স্ক্যান কইরা এই হ্যাঁ তুমি খাতা লিখে নিয়ে যা দোকানে বলা রাখলো যে ভাই আমি এই যে 7টার সময় আসবো, আইসে আমাকে দ্রুত এই জায়গায় ইয়া করে দিও। জি স্যার, এটা পাবো স্যার। ঠিক আছে স্যার, এটা তো কনফার্ম না যে আমাদের ক্যামেরা স্ক্যানার দিয়ে পিডিএফ করতে হবে। এটা তো স্যার সমস্যা নেই স্যার, অন্য কোনো জায়গা থেকে আমি পিডিএফ করলে তো হবে। তুমি পিডিএফ করে আমারে পাঠাই দিতে পারলেই হইছে। ওকে 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 স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। এরপরে বলো আর কার কি কথা আছে, প্রত্যেকের কথা শুনবো। রাহান মিয়া, রাহান মিয়া নাই, ঘুমাইছে মনে হয় স্যার। খবর নাই, হারাই গেছে। এই যে এরা ক্লাসে এখন বুঝবে না, পরে যা বলবে কি যে স্যার বুঝি নাই, বুঝতে পারি নাই কিছু স্যার। স্যার ভার্সিটি খুলে এই ক্লাসটা আবার করতে হবে স্যার। কেন? এটা মানে ফেস টু ফেস বোর্ডের মধ্যে করলে আরো ভালো হইতো স্যার ক্লাসটা। না আমি এই অবশ্যই, ক্লাসটা এটা নিয়ে কোনো করছিলাম সন্দেহ স্যার, নেই। গত সেমিস্টারে করছিলাম 2-1 দিন, ওই যে গেলাম আসামদের সাথে করছিলাম, ভালোই লাগছিল, কিন্তু এখানে অনেকটা হিবিজিবি মনে হয় ফোনের মধ্যে তো। হ্যাঁ হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক যখন আমরা করব সময় নিয়ে আমরা করব, ঠিক আছে? অনেক মজার, স্ট্যাটিস্টিক্স অনেক মজার সাবজেক্ট, বাট একটু সময় নিয়ে করতে হয়। প্রসেনজিৎ, ভালোই লাগে না, রেকর্ডিংটা ক্লোজ করো। প্রত্যেকে